ল্যাব নেই, তবুও স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর কেনা হচ্ছে পরীক্ষার রিয়েজেন্ট। দেয়াল ঘেঁষে ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছেন মোড়লগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা। ব্লাড নিতে কইছে, চেঞ্জ করিয়া নিয়ে এই যে দিতে কইছে আর পরীক্ষা করাই দেবে। হ্যাঁ, কামাল স্যারের টেস্ট করাইয়া এরপর যে এই স্যালাইন মিলাইন হেরা দিয়েছে সব ডাক্তাররা। নতুন রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে। বগুড়ায় মির্জা ফখরুল, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে থাকা মামলা যাচাই বাছাই হবে, জানালেন আইনমন্ত্রী। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। কাফরুলে যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, বলছে পুলিশ। কিলিং মিশনে ছিল 4 পেশাদার শুটার। ওই জায়গাটা এখনো বুঝতে পারিনি আমরা যে হত্যার ঘটনাটা কি, কেন গোলাগুলিটা হয়েছে, এই বিষয়টা আমরা পরিষ্কার হইতে পারি না। স্বনির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বাজেটেও সেমিকন্ডাক্টর খাতকে রাখা হয়েছে অগ্রাধিকার তালিকায়। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে চালকরা। তারা গাবতলি করে কোথাও পায়নি। সকালে সেই আজান দেওয়ার আগে যেখানে 600 টাকা ঢুকতো এখন ঢোকে মাত্র 200 টাকা। 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে গ্যাস নেওয়া লাগে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া যন্তর মন্তর ছাড়বেন না আন্দোলনকারীরা। তৃতীয় দফা আলোচনার আগে হুঁশিয়ারি, জনস্রোত রুখতে দিল্লির 18টি মেট্রো স্টেশন বন্ধ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ শুনছিলেন শিরোনাম। কোনো ধরনের টেস্ট পরীক্ষা হয় না সরকারি এক স্বাস্থ্য কমপ্লেক্সে, এমনকি ল্যাবের সরঞ্জামও সব নেই, অথচ বছরের পর বছর কেনা হয়েছে পরীক্ষার রিয়েজেন্ট। হাসপাতালে বন্ধ অপারেশন থিয়েটারও। নিয়মনীতির তোয়াক্কা না করে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষেই ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। সেখানে হয় রোগ নির্ণয়ের পরীক্ষা। বলছি মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। বাগেরহাট ঘুরে এসে রিপোর্ট করেছেন সহকর্মী হাসান মিসবাহ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম, সঙ্গে ছিলেন বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলী। 5 লাখ মানুষের উপজেলা মোড়েলগঞ্জ, 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর। হাসপাতালের 2য় তলায় একটি কক্ষে লেখা স্যানিটারি ইন্সপেক্টর। তালা খুলে ভেতরে গিয়ে দেখা গেল ল্যাবের কিছু যন্ত্রপাতি। ছোট্ট এই কক্ষেই ল্যাব বসানোর প্রস্তুতি চলছে। এখানে হাসপাতালে একটা ল্যাব অবশ্যই দরকার, এবং ল্যাব যখন ছিল মানুষ অনেক উপকৃত হয়েছে, এখন হয়তো সে থেকে মানুষের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ল্যাব না থাকলেও হাসপাতালের ফ্রিজে পাওয়া গেল কিছু রিয়েজেন্ট। কোনোটির মেয়াদ প্রায় শেষ, আর কিছু নতুন কেনা। খোঁজ নিয়ে দেখা গেল সবশেষ 2,43,000 টাকার রিয়েজেন্ট কেনা হয়েছে। আর অনেক রিয়েজেন্টের মেয়াদ শেষ বলে দাবি করলেও সেগুলো দেখাতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সেই রিয়েজেন্টগুলো কোথায়, সেই প্রশ্ন আমরা করেছিলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনকে। তিনি বলেছেন এই ভবনে সেগুলো আছে, আমরা দেখতে চাইলে 2 দিন এসেও তিনি সেটির তালা খুলে দেননি। তার মানে কি রিয়েজেন্টগুলো কি এর ভেতরে নেই? ভবনের তালা খুলে না দিলেও জানালা দিয়ে দেখা যায় এই কক্ষে লাখ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক সহ অনেক জীবন রক্ষাকারী ওষুধও আছে। এনসিডি কর্নারের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শিশুদের মেডিসিন। অথচ এই হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন অনেক রোগী। শুধু প্যাথোলজি নয়, অন্য কোনো পরীক্ষাও হয় না এই হাসপাতালে। আবাসিক চিকিৎসকের কক্ষে ঢেকে রাখা হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। হয় না ইসিজি, এক্স-রে সেবাও বন্ধ 10 বছর ধরে। আপনার একটা উপজেলা যেখানে প্যাথোলজি টেস্ট হয় না, যেখানে এক্স-রে হয় না, যেখানে প্যাথোলজি যদি না থাকে, অপারেশন হয় না, আপনি নিশ্চয়ই উপজেলা কর্মকর্তা হিসেবে অনেক বড় ব্যর্থ। যে না, এর অনেক আগের থেকেই এটা চলে না।
50 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগী আসেন 300 থেকে 350। ভর্তি রোগী 20 জন। তাহলে তাদের পরীক্ষা নিরীক্ষা হয় কোথায়? ব্লাড নিতে কইছে চেঞ্জ করিয়া নিয়ে এই যে দিতে কইছে আর পরীক্ষা করাই দেবে। হ্যাঁ কামালের এই যে হ্যাঁ হ্যাঁ ইনফেকশন হয়েছে পেটে। টেস্ট কোথায় করাইছেন? করাইছে কামাল স্যারের দ্বারা। কামাল স্যারের ওই টেস্ট করাইয়া এরপর যে এই স্যালাইন মিলাইন হেরা দিয়েছে সব ডাক্তাররা, এই ডাক্তাররা। আপনারা ভুল কনসেপ্টে আছেন, আমার ক্লিনিক না, ক্লিনিকটা অন্যদের। আমি শুধু একটা রুম ক্লিনিকের ব্যবহার করি আমার চেম্বার হিসাবে। আমার ক্লিনিক বলে যেটা শুনছেন সেটা সঠিক না। নদীর নাম পানগুছি। এই নদীর পাড়েই মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরকে নদী ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়। আর এরপর যখন তারা শোনেন এখানে কোনো ধরনের টেস্টই হয় না, তখন তারা ভোগান্তিতে পড়েন। কিন্তু কেন আসলে টেস্ট হয় না সেই বিষয়টি অনুসন্ধান করা যাক। এই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই একটি বাড়ির ফটক। গলি ধরে এগিয়ে গেলে ভেতরে কিছু মানুষের দেখা পাওয়া যায়। পরে জানা যায় এটি একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নাম লেখা নেই কোথাও। চিকিৎসকের অপেক্ষায় অনেক রোগী, অনেকের অপেক্ষা 5 থেকে 6 ঘন্টা। সরকারি হাসপাতালেই তো দেখাইতে পারেন, এখানে কেন আসছেন? দেখাই না, সেখান থেকে বাচ্চা একটু সুস্থ হয় না ভালো, আর এই জায়গায় দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওই হাসপাতালে ওষুধ নিয়েছি, আমার ডাউন আছে, এই ব্যথা কমে না। এই ডায়াগনস্টিকে জরুরি সব টেস্টই হয়। আমাদের উপস্থিতির কারণে ল্যাবের সবাই গা ঢাকা দেয়। কর্মচারীরাও নিজেকে রোগী পরিচয় দেন। এই ক্লিনিকের মালিক কে? আমরা রোগী, আমরা মালিক জানি। কিছুক্ষণ পর এলেন চিকিৎসক, আর তিনি মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি। এই প্রতিষ্ঠানের মালিককে তা জানতে চাইলে ক্ষেপে যান তিনি। ক্লিনিকটা কার? আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না। এক পর্যায়ে তার কর্মচারী ও ভাড়াটে লোক দিয়ে মব তৈরি করেন, উস্কে দেন রোগীদেরও। দেখেন, এই ব্যক্তি সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ফারুক হোসেন। সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও করতে থাকেন, যা পরে মিথ্যা তথ্য দিয়ে আপলোড করা হয় অনলাইনে। জানা যায় এই প্রতিষ্ঠানের নাম ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। নিজেকে আড়াল করতেই লাইসেন্স করা হয়েছে ডাক্তার কামালের ভাই জাকির হোসেন মুফতির নামে। তবে ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে ডাক্তার কামালের। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। আমার সাথে ওর যখন ডিভোর্স হয়ে গেল, দেন এই জন্যে ও ভাইয়ের নামে দিছে, বাট হওয়ার কথা ছিল আমার নামে। ওরা ছিল 3 ভাই, বড় ভাই মারা গেছে, উনি জাকির হোসেন মেজো ভাই, আর ডাক্তার কামাল হচ্ছে ছোট ভাই। একটি উপজেলায় অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক আছে কিনা তা দেখার অন্যতম দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিজের প্রতিষ্ঠানেরই লাইসেন্সের মেয়াদ নেই। কাগজপত্র যদি সঠিক না থাকে এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা ব্যবস্থা নেব। শুনেছি উনি অফিসকালীন সময় প্র্যাকটিস করেন এবং ওনার MSR এর মালামাল কিনা নিয়েও কিছু ঝামেলা থাকতে পারে। এখানেই শেষ নয়। ডাক্তার কামালের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের কোয়ার্টারে বসেই 400 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতেন, অস্ত্রোপচার করেও নিতেন টাকা। কোয়ার্টারে রুগী আসতো সকাল 6টা থেকে, ও রুগী দেখতো 10টা পর্যন্ত। তো 10টার সময় তো অফিসে যেতে হবে, তখন কি করতো, যারা মনে করেন যে টাকা দিয়ে দিছে প্রেসক্রিপশনগুলো নিয়ে হসপিটালে যে ওগুলো ছেড়ে দিত। আর ওখানেও যদি হসপিটালেও যদি রুগী দেখাইতে চাইতো, তারা ওই যে পিয়নের কাছে টাকা দিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে চলে যেত। আমরা প্রথম যাইয়ে হসপিটালে পাইছি, ওনারে সরকারি হসপিটালে পাইছি, এই জায়গায় ভিজিট দিয়ে আমরা দেখাইছি। কত ভিজিট? 400 টাকা ভিজিট। কইছে একটাই অপারেশন হইবে, এ জায়গায় আমার অপারেশন 3টাই করছে, 1500 টাকা লাগছে। হসপিটালে ভর্তি দিয়েছে, যে কোনো ওষুধ সাপ্লাই নেই। তারপর শুনলাম যে কামাল স্যার 600 টাকা ভিজিট নিয়ে 2টার সময় দেখবে। কোথায় দেখে? এই যে তার বাসার দোতলায়। দোতলায় নাকি, আমি তো আসিনি কখনো। আমরা অনেক রোগীর দেখা পেয়েছি যে রোগীরা এই পথ ধরে এই ভবনটিতে যান, যেটি এই স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামাল হোসেন তিনি এখানে বসেন। এই জায়গাটিতে তিনি সরকারি অবকাঠামোতে বসেই ভিজিট নিয়ে রোগী দেখে থাকেন।
জানা গেছে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিম যমুনা ফিরে আসার পর তড়িঘড়ি করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালু করেন ডাক্তার কামাল। সেগুলো আবার কিছু গণমাধ্যমে ফলাও করে প্রচারও করেন। প্রশ্ন উঠেছে, তাহলে সেই পরীক্ষা আগে কেন তিনি চালু করেননি? হাসান মিসবাহ, যমুনা নিউজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। এসব অনিয়মের বিষয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সেখান থেকে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, হাসপাতালে মন্ত্রীর অভিযানে কি কি অনিয়ম ধরা পড়লো এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছেন, বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরবী ঘড়ির কাঁটায় ঠিক 11:15 মন্ত্রী তার সরকারি যে সফরসূচি থাকে নিয়ম অনুযায়ী সেই ধরনের কোনোই সফরসূচি জানা ছিল না জেলা প্রশাসন বা প্রশাসনের কারোই। হঠাৎ করেই সকালেই জানতে পারে যে মন্ত্রী এসেছেন, তিনি মোরেলগঞ্জে যাবেন। আমরা আসলে খবর পেয়ে মন্ত্রীর পিছু নিয়েছিলাম। উনি তখন হসপিটালে প্রবেশ করেছেন, তার ঠিক কয়েক মিনিট পরেই আমরা প্রবেশ করেছি কয়েকজন গণমাধ্যম কর্মী। এখানে যে বিষয়টি আমরা দেখেছি, মন্ত্রী যে বিষয়গুলি এখানে পরিদর্শন করেছেন, যে অনিয়মের বিষয়গুলি উনি মোটা দাগে দেখেছেন, সেটি হলো যে হসপিটালের যিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন তিনি নির্দিষ্ট সময়ে হসপিটালে আসেন না, এবং হসপিটালের যখন সরকারি সময় সেই সময় তিনি তার হসপিটালের লাগোয়াই পাশে যে ক্লিনিক সেই ক্লিনিকে রুগী দেখতেছিলেন। মন্ত্রী নিজে উপস্থিত হওয়ার পরে তাকে খবর দিলে তিনি এসেছেন। এরপরে মন্ত্রী একে একে হসপিটালের নানা জায়গায় ঘুরে দেখেন, বেশ কিছু অনিয়ম পেয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টি তিনি দেখেছেন সেটি হলো এখানে বেশ কিছু ঔষধ ছিল মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার ঔষধ, যে ঔষধগুলি স্যালাইনগুলি সারা দেশে নানা সময় নানা সংকট থাকে, সেই ঔষধগুলি উনি এখানে দেখেছেন যে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে অপচয় হয়েছে, যেটি রোগীরা সেই সেবাটি পাননি। এছাড়া এখানের যে জনবল সংকট রয়েছে সেটাও তিনি দেখেছেন, আর যে জনবল আছে সেই জনবলের যথাযথ সেবা পাচ্ছে না, এই বিষয়গুলি তিনি এখানে লক্ষ্য করেছেন। মূল বিষয় হলো যিনি অভিভাবক তিনি যদি যথা নিয়মে এখানে না আসেন এবং তার নিজের ব্যক্তিগত প্র্যাকটিস নিয়ে থাকেন, সেই বিষয়গুলিতে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া এখানে যে কয়জন আছেন তারা যথাসময়ে আসে কিনা সেই শীট দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, রোগীদের সাথে কথা বলেছেন, রোগীদের এখানের যে সংকটগুলি আছে সেগুলি জেনেছেন। সেখান থেকে বের হয়ে মন্ত্রী তার যে ব্যক্তিগত ক্লিনিক যেটা নিয়ে নানা অভিযোগ, সেই ক্লিনিকও তিনি ভিজিট করেছেন এবং সেটারও সেখানে সত্যতা পেয়েছেন। সেখানেও রোগীরা অবস্থান করছিল, সেই রোগীরা সকালে যে ডাক্তার দেখতেছিলেন সেটিরও তিনি সত্যতা পেয়েছেন। তিনি যে বিষয়টি বলেছেন সেটি হলো যে তিনি এখান থেকে ফিরে যে অনিয়মগুলি পেয়েছেন এই অনিয়মগুলি যথাযথভাবেই সেটির ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন এবং খুব কঠোর হস্তে এই ব্যবস্থা নেবেন, এই বিষয়টি তিনি বলেছেন। পরে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটিও ঘুরে দেখেন, এখানের ভবনটি জরাজীর্ণ সেটি সহ তিনি এখানকার যে অনিয়মগুলি আছে এবং উপকূলীয় এলাকাগুলিতে অর্থাৎ উপকূলীয় জেলাগুলিতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আছে সেটি যাতে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সরকারের যে অঙ্গীকার রয়েছে সেটি যাতে নিশ্চিত করা যায়, তিনি সেজন্য এখানে পরিদর্শন করছেন এবং তিনি বলছেন যে আমার সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটি পৌঁছে দেবে, মানুষ স্বাস্থ্যসেবা পাবে, এজন্যই আমি এখানে পরিদর্শনে এসেছি। পুরোপুরি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ ইয়ামিন আপনাকে। কে হবেন নতুন রাষ্ট্রপতি? চারিদিকে নাম শোনা গেলেও দলের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে চায় বিএনপি। নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পরই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। শীর্ষ নেতারা বলছেন দল থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ও নৈতিকতা সম্পন্ন বিশ্বস্ত কাউকেই রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর 90 দিন সময় থাকবে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকারই। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। এখনও সংবিধান সংশোধন না হওয়ায় বিদ্যমান পুরনো পদ্ধতিতেই নির্বাচিত হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, অর্থাৎ 350 জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এমপিরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ। সেই হিসেবে নিশ্চিত করে বলাই যায় সংসদে সংখ্যাগরিষ্ঠ বিএনপি মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতির মেয়াদ ও সময়কাল কৌশলগত নানা দিক থেকেই রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ। এটা করলে যা হয় কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের, ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। এই পরিবর্তনটা
সংবিধানের ধারা অনুযায়ী হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন হবে জাতীয় সংসদের সদস্যদের ভোটের উপরে। সেখানে সঙ্গত কারণেই বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদে আছে, তাদের মনোনীত প্রার্থী যিনি, তিনিই তো নির্বাচিত হয়ে আসবেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানে আছে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান। আমাদের সংবিধানে নিয়মই আছে, রাষ্ট্রপতি যদি রিজাইন করে তাহলে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হয় আনটিল দ্য ইলেকশন অফ নেক্সট প্রেসিডেন্ট। কিন্তু কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বিএনপির মধ্য থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জোর আলোচনা। দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও আছেন আলোচনায়। স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়েও সম্ভাবনা বাদ দিচ্ছেন না অনেকে। এর বাইরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে। তবে দলীয় এবং রাজনৈতিক নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে জোর দিচ্ছেন বিএনপি নেতারা। দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। কারণ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থেকে হলে হয় কি, রাজনীতিবিদের পক্ষ কিংবা প্রতিপক্ষ উভয় দিকেই সম্মানবোধের একটা নৈতিকতা জন্মে নেয় ভেতরে। আর প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশের চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে। দল নিজেরা পরামর্শ করে ঠিক করবে যে দলের থেকে যদি মনোনয়ন দেয়, দলের থেকে মনোনয়ন দিবে, নির্বাচন কমিশন একটা ফর্মালিটি আছে, ফর্ম ফিল আপ করে ইত্যাদি, তারপরে ইলেকশন হয় পার্লামেন্টে। আমরা মনে করি যে দলের থেকেই রাষ্ট্রপতির মনোনয়নটা হওয়া উচিত। ভূরাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক বলয়ের বাইরে অরাজনৈতিক কারো রাষ্ট্রপতি হবার সম্ভাবনাও নির্ভর করে অনেক সমীকরণের উপর। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত যে সিদ্ধান্ত মিলবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দলের স্থায়ী কমিটির কাছ থেকেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এমনটাই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে দলের ভেতর থেকেই রাষ্ট্রপতি হবেন নাকি বাইরে থেকে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বারবার এই দেশকে ধ্বংস করেছে, আর বিএনপি ক্ষমতায় এসে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে করতে শুরু করেছে। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবে। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যাচাই বাছাই করে দেখা হবে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, এই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও খতিয়ে দেখা হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। কে রাষ্ট্রপতি হবেন সেটি সময় বলে দেবে, এ মন্তব্যও করেন তিনি। আগামী ক্যাবিনেটে 133টি অধ্যাদেশ ও গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশে বিষয়টি তোলা হবে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রত্যাশা আইনমন্ত্রীর। তিনি আরো বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে কোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার, তবে রাজনৈতিক হলেও কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। এ সময় চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে ট্রাইব্যুনাল। সোমবার থেকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফর্মাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব। রাজধানীর কাফরুলে যুবদল কর্মী হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে পরিবারের পক্ষ থেকে মামলা করেছেন নিহতের বড় ভাই। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
কাফল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোলাগুলিতে পেশাদার ও ভাড়াটে শুটার কাজ করেছে। তাদের ধরতে অভিযান চলছে। তিনি বলেন, যে ব্যক্তি গ্রেফতার আছেন তিনি অসংলগ্ন কথা বলছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তবে হত্যার মোটিভ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শুক্রবার প্রতিদিনের মতোই মিরপুর 13 নম্বর সেক্টরের ব্লকে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন যুবদল কর্মী। সে সময় আশেপাশের কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন তারা। তাদের কাছে ওই এলাকায় আসার উদ্দেশ্য জানতে চান ইউসুফ আলী সহ অন্যরা। যুবকদের জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ অস্ত্র বের করে গুলি ছোড়া শুরু করে একজন। গুলিবিদ্ধ 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যুবদল কর্মী ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই জায়গাটা এখনো বুঝতে পারিনি আমরা যে হত্যার ঘটনাটা কি, কেন গোলাগুলিটা হয়েছে, এই বিষয়টা আমরা পরিষ্কার হইতে পারি না। যে মারা গিয়েছে ইউসুফ, ওটার বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। উনি ওনাদের যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও পিয়ার্স সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পোশাক শিল্পের পর প্রযুক্তি খাতই হতে পারে দেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনীতির গন্তব্য। এজন্য উদ্ভাবনী জনশক্তির জন্য বছরে 500 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। জানান, এই খাতকে এগিয়ে নিতে শুল্ক প্রত্যাহার সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে। রাজধানীর নব থিয়েটারে আয়োজন করা হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশ বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্ব, বাংলাদেশের অবস্থান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনা হয়। জনাব তারেক রহমান এমপি মহোদয়কে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 2030 সালে 1 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাবে সেমিকন্ডাক্টরের খাত। সেই বাজারে প্রবেশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। প্রায় 3000-এর বেশি পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব স্বীকৃত সেই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এ সময় সেমিকন্ডাক্টর খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই খাতের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতি, কর ছাড় ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। পরে সামিটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। আবার যেসব পাম্পের সরবরাহ রয়েছে সেখানেও চাপ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। তাদের অভিযোগ, গ্যাস সংকটে গাড়ি চালানো ও যাত্রী পরিবহন ব্যাহত হওয়ায় আয় কমে গেছে। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন ধরেই স্বাভাবিক নেই গ্যাস সরবরাহ, ফলে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
মিনিমাম থাকতো, এখন 100-120-এ ঠেকে রয়েছে। এরপরও সিরিয়াল দেওয়া লাগে 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে গ্যাস নেওয়া লাগে। আর গাবতলিতে যাও একটু পাওয়া যাচ্ছে, কিন্তু বড় বড় যে কন্টেনার ওগুলো লাগায় রাখছে, কেউ দেখার মানুষ নেই, ওদের দিয়ে আমাদের খালি খেদাই দেয়। 800 টাকার গ্যাস আমাইতো, সেইখানে আমি সকাল 7টা থেকে লাইন দিয়া 354 টাকার গ্যাস পাইছি। যৌথভাবে শিক্ষা ও তথ্য ব্যবস্থাপনায় এআইকে বন্ধু হিসেবে কাজে লাগানো গেলে দেশ আরও এগিয়ে যাবে, এমনটাই আশা করছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সে আয়োজনেই এ কথা বলেন তিনি। এ সময় এআই নিয়ে নতুন উদ্ভাবনের তাগিদ দেন মন্ত্রী। বলেন, এআই নিয়ে নতুন উদ্ভাবন ও উদ্যোগ দরকার। আরও বলেন, বিজ্ঞান শিক্ষা সহ নানা গবেষণাতেও ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। Now, civilization will go hand to hand with the human being and artificial intelligence. So, in this world, civilization has now two players. One is the human being, another is the artificial intelligence. We must have to know how we will handle this ecosystem. গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে 11 দলীয় ঐক্যের সিলেট বিভাগের সমাবেশ শুরু হয়েছে। এতে জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সমাবেশ স্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কখন নাগাদ জামায়াতের আমির অংশ নিতে পারে? পুরবী কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2:30টায় মূলত আনুষ্ঠানিকভাবে 11 দলের যে বিভাগীয় সমাবেশ বা সভা সেটি আসলে শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন সিলেটের অঞ্চল থেকে, অর্থাৎ সিলেটের যে 4টি জেলা আছে বিভাগের, সেই জেলাগুলোর বিভিন্ন উপজেলা, বিভিন্ন শহর কমিটি, সেগুলো থেকে আসলে মিছিল এই সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেছে এবং ক্ষণে ক্ষণেই আসলে আলিয়া মাদ্রাসা ময়দানে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। তবে এখন পর্যন্ত আসলে এই যে সমাবেশের প্রধান অতিথি অর্থাৎ বিরোধী দলীয় যে নেতা ডক্টর শফিকুর রহমান এমপি, যিনি জামায়াতের আমির, তিনি এখন পর্যন্ত এখানে এসে উপস্থিত হননি, কিংবা বিরোধী দলীয় যে চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখন পর্যন্ত সমাবেশ স্থলে এসে উপস্থিত হননি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো আরও আধা ঘন্টার মধ্যেই মূলত তারা এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। এই মুহূর্তে আসলে এই যে সমাবেশ স্থলে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের, তারাই মূলত বক্তব্য রাখছেন এবং তারা যেটি বলছেন যে এই যে সমাবেশ, সেই সমাবেশটি মূলত অনুষ্ঠিতই হচ্ছে গণভোটের যে রায়, সেই রায়টি বাস্তবায়নের জন্য। এবং তারা বলছেন যে এই সাধারণ মানুষ যারা জাতীয় নির্বাচনের আসলে পাশাপাশি যে গণভোটের যে জন্য তাদের যে রায় দিয়েছিলেন, সেই রায়টি এখনো পর্যন্ত আসলে সরকার সেই রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছেন না এবং এটাকে তারা আসলে জনগণের সাথে গাদ্দারি বলছেন। এবং তারা বলছেন যে এই যে জুলাইয়ের যে চেতনা কিংবা জুলাইয়ের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আসলে সফল হবে যখনই এই যে গণভোটের যে রায়, সেই রায়টা যখন বাস্তবায়ন হবে। ফলে এই গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামায়াত কিংবা এই 11 দলীয় যে ঐক্য, তাদের আসলে যেই ধরনের রাজনৈতিক কর্মসূচি, যত ধরনের কঠিন কর্মসূচি নেওয়ার প্রয়োজন, সেগুলো তারা নেবেন। কারণ তারা যেটি দাবি করছেন যে জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকেই তারা আসলে বাস্তবায়ন করতে চান এবং তারা সমালোচনা করছেন বর্তমান সরকারের নির্বাচনের আগে যেই সরকার আসলে জুলাই সনদ কিংবা এই যে গণভোটের রায় বাস্তবায়নের কথা বলছিল, তারা সরকারে যাওয়ার পর সেই গণভোটের রায় বাস্তবায়ন করছে না। সেই সমালোচনাও আসলে এইখান থেকে যারা বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে শুনছে। এবং পাশাপাশি আরেকটি যে বিষয়গুলো আসলে ঘুরে ফিরে আসে, সেটি হচ্ছে যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার যাতে ত্বরান্বিত হয়, শুধু রায় যাতে সেটি সীমাবদ্ধ না থাকে, যে রায়গুলো হয়েছে সেই রায় যাতে দ্রুত বাস্তবায়ন হয়, সেই দাবিগুলো, সেই বক্তব্যগুলোই কিন্তু এখানে স্থানীয় নেতৃবৃন্দরা দিচ্ছেন। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেজর সিনহা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিটিআর হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার করবে সরকার, এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা AKM শামসুল ইসলাম। বলেন, তবে বাস্তবায়নের জন্য একটু সময় লাগবে। সকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে জুলাই অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জুলাইকে বাদ রেখে এই দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তাই জুলাই বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জাতীয়তাবাদ এবং জুলাইয়ের চেতনা একে অপরের পরিপূরক। এরই মধ্যে বোর্ড গঠন করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সরকার। জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে সরকার সব সময় ছিল এবং থাকবে। তিনি বলেন, জুলাই চেতনা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক চেতনায় ব্যবহার করা উচিত নয়। তাই কোনো অপব্যাখ্যার মধ্যে দিয়ে জুলাই যেন হারিয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আমলে যে সকল অফিসার অবহেলিত ও অধিকার বঞ্চিত ছিল তাদের সকল অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তাদের জন্য ইতিমধ্যে একটি বোর্ড কমিটি গঠন করে তা কার্য সম্পন্ন করেছে। ফ্যাসিস্ট সরকার আমলে যেসব নির্যাতিত হয়েছিল আমাদের সহকর্মীরা তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুষানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা পণ্ড হয়েছে। ভোরে উপজেলার সীমান্ত এলাকা দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। পরে তাদের শূন্যরেখার ভারতের অংশে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবির কর্মকর্তারা। দিনাজপুরে বিরামপুর সীমান্তে 9 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 9 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের প্রতিহত করে বিজিবি। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। নোয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। সড়ক, বাজার, যানবাহন এমনকি নিজেদের বাসাবাড়িতেও নিরাপদ নন সাধারণ মানুষ। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের পাশাপাশি ঘটছে হত্যার ঘটনাও। বিশেষ করে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় আতঙ্কে জেলাবাসী। দেশীয় অস্ত্রে সুসজ্জিত একদল ডাকাত একদিনেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের 3টি বাড়িতে ডাকাতি করে অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। শুধু ডাকাতি নয়, শহরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ডাকাতি ও ছিনতাইকারীরা ব্যবহার করছে নতুন নতুন কৌশল। বাসাবাড়ি থেকে সড়কে বিভিন্নভাবে টার্গেট করে ভুক্তভোগীদের সবকিছু লুটে নেন চক্রের সদস্যরা। অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী। বোকা ছেলেরা কি করে, তাদের কাছ থেকে মোবাইল নিয়ে যায়, যে টাকা পয়সা সবগুলো নিয়ে চলে যায়, ওটা নিয়ে কেউ প্রতিবাদ করে না। কিছু কিছু লোক দেখা গেছে গ্রাম থেকে আসে বা প্রবাস থেকে আসে, তাদেরকে টার্গেট করে সংঘবদ্ধভাবে 5 থেকে 8 জন লোক তাদেরকে টার্গেট করে ছিনতাই করে। এরা গোড়া গাঁজা খায়, মনোগাঞ্জা রাত মনোগাঞ্জা হাইজাকি করে, ছিনতাই করে এবং কি পিস্তল লইলে ঘুরে, কারে মারবো, কারা ধরবো, কার থেকে ছিনতাই করে নিবো, এই অবস্থা আর কি। গরিব মানুষ রিক্সা চালাই খাই, ডাকাতেরা ধরি আমার থেকেও গাড়ি লয়ে গেছে, আমার ছেলের থেকেও 3টা গাড়ি লয়ে গেছে। দিনের আলোয় হাটবাজার ও ব্যস্ত সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও রাতের পরিস্থিতি আরো উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, মাদকের টাকার যোগান দিতে কিশোর গ্যাংয়ের সদস্যরাও জড়িয়ে পড়ছেন এসব অপরাধে, যা অনেক সময় রূপ নিচ্ছে প্রাণঘাতী হামলা কিংবা হত্যাকাণ্ডে। আটটার পর থেকে এই ছিনতাইকারীদের রাজ্য হয়ে ওঠে। মাদকের কারণে এই যে খুনগুলা হইতেছে, জায়গায় জায়গায় ছিনতাই হইতেছে। রাতলে সরে গেলে এই বিভিন্ন রকমের জিনিসপত্র, এটা হাঁস, মরক আর কারণে তারা কিন্তু কালি নিয়ে রয়েছে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত 45টি চুরি এবং 10টি ডাকাতির মামলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এরই মধ্যে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সন্দেহভাজনদের চিহ্নিত করে পরিচালনা করা হচ্ছে নিয়মিত অভিযান। তো আমরা লিস্ট করে তারা যাতে বাইরে থাকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করছি এবং আশা করি যে এটা খুব দ্রুতই কমে যাবে, ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। নজরদারি বাড়ানোর পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ডাকাতি ও ছিনতাই আতঙ্ক আরও বাড়বে বলে দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে সরবরাহ কমেছে কয়েক গুণ। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রূপালী মাছের দাম। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরাও। তবে কেন কমছে ইলিশের উৎপাদন, এর কারণ অনুসন্ধানে মাঠে নেমেছেন বিশেষজ্ঞ দল।
চলছে ইলিশের ভরা মৌসুম, বেড়েছে জেলেদের ব্যস্ততা। তবুও আশানুরূপ মাছের দেখা নেই নদীতে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চেষ্টার পরেও অনেকেই ফিরছেন প্রায় খালি হাতে। কয়েক বছর আগেও এ সময়ে চাঁদপুরের মাছঘাটে প্রতিদিন 1 থেকে 1,500 মণ ইলিশের বেচাকেনা হতো। তবে এবার বাজারে আসছে না 100 মণ মাছও। সরবরাহ কমে যাওয়ায় 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকায়। মৎস্যজীবীরা বলছেন, নির্বিচারে জাটকা নিধন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীতে ইলিশের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করছে। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরা। টাকা অধীনে সবকিছু ধরে এলায় প্রশাসন জায়গা জায়গা দিয়া প্রশাসনে দৌড়িয়া টাকা খায়, নদী গেছে শুকায়া। এই কারণে গাঙ্গে স্রোত হইতে পারে না, স্রোত বেশির কারণে ইলিশ মাছ বেশি হয়, কিন্তু স্রোত নাই, ইলিশ মাছও জন্ম হইতে পারে না। ছোট বড় সব কারেন্ট দ্বারা মূলত বাদ করে দিলে আবার শাবক ইলিশ মাছ জৈবন দেশ হয়তো আমরা পাইতাম। অন্যান্য বছরের তুলনায় এবার মাছ কম, গত বছরও কম হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি কম এই বছর। আর এই কম হওয়ার কারণে আসলে ব্যবসায়িকরাও অনেক সমস্যার মধ্যে আছে। পরিসংখ্যান বলছে, গত 2 বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে 42,000 মেট্রিক টন। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ইলিশ সম্পদের উন্নয়নে বিশাল নদী অঞ্চলে কাজ করছেন তারা। আমাদের অভিযান আমরা প্রতিনিয়ত চলমান দেখেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো জেলে মানে না, তাদেরকে তো আমরা অভিযানকালীন সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে আসা এবং তাদের শাস্তি দেওয়া হয়। এদিকে সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, অর্থাৎ কিছু তাপমাত্রা বৃদ্ধি, পানি প্রবাহ কমে যাওয়া এবং লবণাক্ততা ধেয়ে আসা, সিলটেশন, বালু উত্তোলন, তাদের মাইগ্রেটরি রুট বাধাগ্রস্ত হচ্ছে। জেলার মেঘনা ও পদ্মা নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 250,000 জেলে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এখনো অনড় ভারতের আন্দোলনকারীরা। দিল্লির যন্তর মন্তরে চলছে তাদের বিক্ষোভ কর্মসূচি। শনিবার 3য় দফায় সরকারের সাথে বৈঠকে বসবে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। তবে দলটির কঠোর হুঁশিয়ারি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে কোনো আপোষ হবে না। জনস্রোত বন্ধে শনিবারও বন্ধ রাখা হয়েছে দিল্লির 18টি মেট্রো স্টেশন। যন্তর মন্তরে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি, ব্যারিকেড। বিহারে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে হয়েছে সংঘর্ষ। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের এই দৃশ্য বিহারের প্রশ্নভাসের বিরুদ্ধে দিল্লির আন্দোলনে সংহতি জানিয়ে বিহারের বামপন্থীদের ডাকে চলছে অবরোধ কর্মসূচি, যাতে সমর্থন জানিয়ে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সদস্যরা। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। দিল্লির যন্তর মন্তরেও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে শুক্রবারের 2য় দফার বৈঠকেও আসেনি কোনো সমাধান। তাই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, যাতে এরই মধ্যে যোগ দিয়েছে নানা বয়স আর শ্রেণী পেশার মানুষ। শনিবার বিকেলে 3য় দফায় সিজেপির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কথা বিজেপির মন্ত্রীদের। আলোচনায় রাজি হলেও আন্দোলনকারীদের অনড় অবস্থান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির সঙ্গে কোনো আপোষ নয়। সরকার নিজেদের অবস্থান না বদলালে আলোচনা হবে অর্থহীন দাবি তাদের। পাশাপাশি দাবি মানতে সময় ক্ষেপণ করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আজ বিকেলে বৈঠকের জন্য সময় দেওয়া হয়েছে। স্থান এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা অত্যন্ত স্পষ্ট। যেসব দাবির বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা লিখিত নিশ্চয়তা চাই। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে আমরা হ্যাঁ বা না এমন সুনির্দিষ্ট উত্তর চাই। শুক্রবার রাতভর কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও শনিবার ভোরে যন্তর মন্তর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যাপক বাড়িয়েছে সরকার। বেড়েছে পুলিশের উপস্থিতি, নতুন করে আনা হয়েছে ব্যারিকেড। শনিবারও বন্ধ রাখা হয়েছে দিল্লির 18টি মেট্রো স্টেশন। এর আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে হয় ব্যাপক বিক্ষোভ। কোথাও কোথাও ঘটে সহিংসতার ঘটনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের চলমান জেনজি আন্দোলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আবারও রাত্রিকালীন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাত 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। 40 সেকেন্ডের ভিডিও বার্তায় আন্দোলনকারীদের ফ্রেন্ডস সম্বোধন করে ভারতীয় প্রধানমন্ত্রী
বৃহস্পতিবারে ভিডিও বার্তায় বিপুল ইতিবাচক সাড়া পেয়েছেন দাবি করে তরুণদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান মোদি। প্রশ্ন ফাঁস কাণ্ডে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। আগের রাতের ভিডিও বার্তা প্রসঙ্গে বলেন, তরুণদের সাথে যোগাযোগের সুযোগ হয়েছে, সবারই মূল্যবান ও বুদ্ধিদীপ্ত মতামত দিয়েছেন। এর আগে প্রশ্ন ফাঁস রুখতে খসড়া বিল তৈরি এবং এই বিষয়ে শুক্রবার মন্ত্রিসভায় আলোচনার কথা জানিয়েছিলেন মোদি। প্রধানমন্ত্রীর সেই বার্তার পরপরই অনশন ভাঙেন আলোচিত মানবাধিকার কর্মী সোনাম ওয়াংচুক। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। ইরানে শুক্রবারও রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে প্রাণ গেছে 4 জনের, আরও 7 জন আহত। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। এই নিয়ে যুদ্ধবিরতি ভেঙে 14তম দিনে গড়ালো ওয়াশিংটন তেহরান সংঘাত। শুক্রবার ইরানের উপকূলীয় এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হয় একাধিক স্থাপনা। জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছোড়ে তেহরান। জর্ডান ও বাহরাইনেও অভিযানের দাবি করেছে আইআরজিসি। হামলার আশঙ্কায় আগেই সতর্কতা জারি করা হয়েছিল দেশগুলোতে। এ সময় ইরাকি ইরবিল বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্লাইট চলাচল। এদিকে হুথি বিদ্রোহী এবং ইরানে হামলার তীব্রতা আরও বাড়বে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত একাধিক অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে সৌদি আরব। পাল্টা আক্রমণের আশঙ্কায় সৌদি আরব জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার বন্দরনগরী হুদেইদা টার্গেট করে করা হয় হামলা। মূল লক্ষ্যবস্তু ছিল শহরটির টেলিযোগাযোগ কেন্দ্র। পাশাপাশি হামলা চালানো হয়েছে উপকূলীয় কামরান দ্বীপেও। এতে আহত হয়েছে এক নারী। তথ্যটি নিশ্চিত করেছে হুথি নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এর পরপরই পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় সশস্ত্র গোষ্ঠীটি। এরই জেরে সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয় বিশেষ সতর্কতা। চলতি মাসের মাঝামাঝি সময় সৌদি জোট ইয়েমেনের সানায় হামলা চালালে নতুন করে শুরু হয় উত্তেজনা। গত 2 দশকের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দাবানল। ফ্রান্স ও স্পেনে এখনো অনিয়ন্ত্রিতভাবে ছড়াচ্ছে আগুন। বশীভূত হচ্ছে একের পর এক অঞ্চল। ছড়িয়ে পড়েছে লোকালয়ও। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। আগুনের লেলিহান শিখায় পুড়ছে একের পর এক সবুজে ঘেরা বন ও পাহাড়ি অঞ্চল। যে স্থানগুলো একসময় মানুষের পদচারণায় মুখর ছিল, আজ দাবানলের ভয়াবহতায় ভস্মীভূত। পুড়ে ছাই মাটি ও গাছপালা। আকাশ ঢাকা পড়ে আছে ধূসর ধোঁয়ার কুণ্ডলিতে। ফ্রান্সের কেপ ফেরেট উপদ্বীপে পুড়ে গেছে প্রায় 9000 একর জমি। আগুন ছড়িয়েছে লোকালয়েও। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। চরম অনিশ্চয়তা নিয়েই ইতোমধ্যে নিজ আবাস ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 20,000 মানুষ। গাড়িতে অতি প্রয়োজনীয় সামান্য কিছু সরঞ্জাম নিয়ে পাড়ি জমাচ্ছে ভিন্ন এলাকায়। বাড়ি থেকে বের হওয়ার সময় খুব ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম ফিরে এসে নিজের ঘরটা দেখতে পাবো কিনা। মোট কথা, আমাদের দৈনন্দিন জীবন ওলট পালট হয়ে গেছে। রাত 2টায় মাইকিংয়ে শুনি দ্রুত এলাকা ছাড়তে হবে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিমান থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। সীমান্তের ওপারে স্পেনেও শেষ হয়নি দাবানলের তাণ্ডব। মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি বনগুলো জ্বলছে একযোগে। সরিয়ে নেওয়া হয়েছে 19,000 মানুষকে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। জীবন বাজি রেখে আগুন নেভাতে লড়াই করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।
আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।